This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি বাসভবনে জনশুনানির সময় দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, অভিযোগ জানানোর অছিলায় কাছে গিয়ে চড় মারার চেষ্টা, হাতে নাতে পাকড়াও গুজরাতের বাসিন্দা অভিযুক্ত রাজেশ। প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশ। বাংলা ভাষাকে অপমানের অভিযোগ, আজই সংসদ চত্বরে তৃণমূল সাংসদদের বিক্ষোভ, ব্যানার লেখা হাতে সাংসদরা, ব্যানারে লেখা বাংলার অপমান মানছি না। ছাত্র খুনে উত্তাল আহমেদাবাদ, দশম শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা, নবম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে ছুরি নিয়ে হামলার অভিযোগ, স্কুলের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। আহমেদাবাদের স্কুলে চড়া হয়ে ভাঙচুর অভিভাবকদের একাংশের। দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক, রাজধানীর 50টিরও বেশি স্কুলে মেল পাঠে বিস্ফোরণের হুমকি, সকালে স্কুলগুলির কাছে পৌঁছে হুমকি ইমেল, স্কুল খালি করে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, আজও ভারী বৃষ্টির সতর্কতা, ব্যাহত ট্রেন পরিষেবা। শুধু মুম্বাই নয়, অতিবৃষ্টির কারণে মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোঙ্কণ, মারাঠাওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্রের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তরাখণ্ড বিধানসভায় বেনজির ছবি, উত্তরাখণ্ড বিধানসভায় বিছানা পেতে রাত কাটালেন কংগ্রেস বিধায়করা। পঞ্চায়েত নির্বাচনে ত্রুটির অভিযোগ এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ কংগ্রেসের। বিধানসভার মধ্যে বিছানা পেতে রাত কাটালেন কংগ্রেস বিধায়করা। অনলাইনে বেটিং করাটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে। কোনো রকম অস্বীকৃত বেটিং অ্যাপ বা গেমের বিজ্ঞাপন বা প্রমোশন করা যাবে না, করলে জরিমানা হতে পারে। অস্বীকৃত বেটিং অ্যাপে জুয়া খেললে 7 বছর পর্যন্ত জেলও হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন বিলের ছাড়পত্র, অনলাইন গেমে প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ।
This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তনিষ্ঠা। তনিষ্ঠা, আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে আমরা যে খবরে চোখ রাখবো, এই মুহূর্তে যে খবর আমরা চোখ রাখবো, গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরিয়ে দিতে এবার নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। একটি যুগান্তকারী বিল আসছে আজ সংসদে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে, কথা বলবো প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, জানতে চাইবো এই বিল সম্পর্কে তোমার কাছ থেকে। দেখো, ইতিমধ্যেই বিল পেশ করতে কিন্তু অমিত শাহ তিনি সংসদে পৌঁছেছেন এবং এই বিলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তা হলো, যদি কোনো প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য যারা তারাও হতে পারেন, তাদের বিরুদ্ধে যদি কোনো গুরুতর অভিযোগ ওঠে, অর্থাৎ সেই অভিযোগের প্রেক্ষিতে তার 1 মাস তিনি হেফাজতে থাকলেন, তার পাশাপাশি সেই ক্ষেত্রেই 5 থেকে 6 বছর যদি তার কারাবাসের সম্ভাবনা থাকে, তাহলে তাকে কিন্তু এই পথ খোয়াতে হতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই বিল আসার পর তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই এই বিল আনা হচ্ছে, তার কারণ এজেন্সির ক্ষমতার অপব্যবহার এই কেন্দ্রীয় সরকার করছে এবং সেই অপব্যবহার করেই যে কোনো তাদের বিরোধী যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন, যাদেরকে তারা ভোটে হারাতে পারছেন না, তাদেরকে জেলবন্দি করে তাদের হাত থেকে মুখ্যমন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হবে। যদিও আর সরকারের তরফ থেকে যে কথা বলা হচ্ছে তা হলো যে এরকম কোনো বিষয় নেই, কিন্তু আচরণ তো কোথাও গিয়ে সংশোধন করতে হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার যারা সদস্য হবেন, তাদের আচরণ এই রকম সন্দেহজনক জায়গাতে কেন পৌঁছাবে যে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তারা কারাবাস করবেন। ফলে সেই আচরণ সংশোধনের জায়গা থেকেই তারা এই ধরনের বিল আনছেন এবং এই জায়গা থেকেই রাজনৈতিক মহলে যে কথা বলা হচ্ছে তা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবার হয়তো নিজে থেকেই এ কথাও বলবেন যে প্রধানমন্ত্রী নিজেই তাকে সরানোর জন্য বিল আনছে। ফলে এটা নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। আমাদের সঙ্গে থাকো, এটা নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই যেহেতু থাকছেন, অবশ্যই রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা থাকছেন, কিন্তু অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে গেলে অপসারণ করবার জন্য এই যে বিল আজকে কেন্দ্র এনেছে, টানা 30 দিন হেফাজতে থাকলে এই আইন প্রযোজ্য হবে। অর্থাৎ টানা 30 দিন যদি কেউ হেফাজতে থাকেন, কোনো প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, মন্ত্রিসভার সদস্য হতে পারেন, তাহলে তার ক্ষেত্রে আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা পেলে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকেও। লোকসভায় এই বিল আনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আজকের বিলের রূপরেখা উল্লেখ থাকবে কিভাবে অপসারণ হবে, কিন্তু তা সত্ত্বেও এই নতুন বিলকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক তরজা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, দলগতভাবে আপনারা কিভাবে দেখছেন? ইতিমধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে টুইট করেছেন। হ্যাঁ, আসলে মুশকিল বিজেপি ভোট চুরি করে ভোটে জেতার চেষ্টা করে। অধিকাংশ জায়গায় চুরি করে যেতে, আর যেখানে ভোট চুরি করে জিততে পারে না সেখানে গায়ের জোরে সরকার দখলের চেষ্টা করে। বিজেপির দুটো হাতের নাম হচ্ছে দুটো ই। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একেবারে সঠিকভাবে, যে একটি হচ্ছে ইসি, ইলেকশন কমিশন, যাদেরকে কাজে লাগিয়ে ভোট চুরি করার চেষ্টা করেন, আর যদি সেই ই ফেল করে তাহলে আরেকটি ইকে সামনে আনে, সেটা হচ্ছে ইডির মতো এজেন্সিকে দিয়ে। এই আমরা দেখেছি কেজরিওয়ালের ঘটনা কদিন আগে, অনির্বাণ আপনার মনে থাকবে, কেজরিওয়ালের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি, তাকে জেলে পাঠানো হয়েছিল, সুপ্রিম কোর্ট কার্যত ভর্ৎসনা করেছে সেন্ট্রাল এজেন্সিকে। আমি তো জিজ্ঞাসা করবো, বিজেপির হিম্মত হবে? আজকে আসামের বিজেপির মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা, যাকে বিজেপি চোর বলেছিল, 800 কোটি টাকা রোজ ভ্যালি চুরি করেছিল বলে বিজেপি মিছিল করেছিল, ইডি নোটিশ পাঠিয়েছিল, সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। বিজেপির হিম্মত হবে হেমন্ত বিশ্ব শর্মা? একটাই প্রশ্ন আপনাদের কাছে, প্রধানমন্ত্রীকে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকেও তো এই বিলের আওতায় আনা হচ্ছে। যদি রাজ্যের বিভিন্ন রাজ্য, আপনারা যেমনটা বলছেন, ক্ষমতায় থাকা বিরোধী দল বা তাদের মুখ্যমন্ত্রী, তাদের নেতা মন্ত্রীরা যদি কেন্দ্রের লক্ষ্য হতেন, রাজনৈতিক লক্ষ্য হতেন, তাহলে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কেন এই বিলের আওতাভুক্ত করা হচ্ছে? এক্স্যাক্টলি, আসলে বলুন তো, এটা করবে কে? ওই এক্সিকিউশন করবে কারা? এক্সিকিউশনটা করবে ইডি এর মতো এজেন্সি, যাদের রিপোর্টিং অথরিটি হচ্ছে প্রধানমন্ত্রী, যাদের রিপোর্টিং অথরিটি হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে তাকে যাকে রিপোর্ট করে, যাকে বস হিসেবে রিপোর্ট করবে, তার বিরুদ্ধে অভিযোগ আনবে।
মানে হাতির দুটো দাঁত থাকে, একটা খাওয়ানোর দাঁত, একটা দেখানোর দাঁত। আজকে বাংলার মানুষ বুঝতে পারছে, গোটা দেশের মানুষ বুঝতে পারছে এই বিলটা হচ্ছে আসলে সংবিধান বিরোধী। এরা গায়ের জোরে বলছি তো, দুটোই, একটা ইসিআই ইডি একটা ইসিআই যাকে দিয়ে ভোট চুরি করে, আর যেখানে ভোট চুরি করতে পারে না সেখানে ইডি। এই দুটো কে নিয়ে বিজেপি সংবিধান সর্বনাশ করার চেষ্টা করছে। দেশের মানুষ এটা মানবে না। ধন্যবাদ অরূপ বাবু। এই মুহূর্তে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো দেবজিৎ বাবুর সঙ্গে। দেবজিৎ বাবু, ইতিমধ্যেই দেবজিৎ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। দেবজিৎ বাবু, ইতিমধ্যেই বিরোধীরা এই যে বিল আপনারা আজকে এনেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজকে এনেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যে বিল পেশ করবেন, দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যরা যদি অভিযুক্ত হন, 1 মাসের বেশি জেলে থাকেন, তাহলে তাদেরকে অপসারণের জন্য, এটাকে বিরোধীরা আপনাদের দিক থেকে একটা রাজনৈতিক আক্রমণের কৌশল বা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কৌশল হিসেবে দেখছে, আরেকটা হাত আপনাদের যুক্ত হলো, এভাবে দেখছে। এই বিলটা থেকে লেখা আছে যে বিজেপির লোকেরা এই বিলের আওতার বাইরে থাকবে, এরকম কোনো কথা তো নেই। তার মানে বিজেপির লোকেরাও যদি এই একই ধরনের অন্যায় করে, দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তারাও বাতিল হয়ে যাবে। এতে অসুবিধার কি আছে? দেশের মানুষ ভোট দিয়ে যাদেরকে আনবে, তাদের তো দেশের সেবা করার জন্য আনবে, দেশ লুট করার জন্য নাকি? সৎরঞ্জনদের দিয়ে চাকরি বেচানোর জন্য আনবে, স্টেটের টাকা চুরি করার জন্য আনবে, আমফানের টাকা চুরি করার জন্য আনবে, এবং সেগুলোতে ধরা পড়লে বান্ধবীর বাড়ির থেকে টাকা যখন বেরিয়ে আসবে, তারপরে মাগুর মাছ বেচতে বেচতে কেউ জামিন পেয়ে যাবে লটের টিকিট পেতে পেতে, আর তারপরে আবার তারা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আবার তারা কর্তা ব্যক্তি হবে প্রশাসনের। বাহ বাহ রে বাহ! এটার বিরোধিতা হচ্ছে বলে এদের অসুবিধা হচ্ছে। কেননা সোজা কথা, চোরটা চিটিংবাজে রাজনৈতিক পরিসর ভর্তি, এটাকে পরিষ্কার করতেই হবে, নইলে দেশ এগোবে না। যে কোনো পার্টিরই হোক না কেন, যে পার্টিরই হবে সে পার্টি যাবে, এতে অসুবিধার কি আছে? এতে কার অসুবিধা হচ্ছে? তৃণমূলের অসুবিধা হবে এই জন্য তৃণমূল পুরোটাই এই ধরনের লোক দিয়ে ভর্তি, কম্বলের লোম বাছা। যেখানে হাত দিতে যাবে সেখানেই হচ্ছে দুষ্কৃতি, সেখানেই জেল হয়ে যেতে পারে বা হবে বা হচ্ছে, সেই জন্য ওদের ব্যথা বেশি, ওরা চেঁচাচ্ছে বেশি। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে ছিলেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, মহুয়া মৈত্র, অন্যদিকে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ, তারা কি মতামত দিয়েছেন একবার শুনবো। মমতা ব্যানার্জি আজকে 8 কোটি মানুষ 9 কোটি মানুষ ভোট দিয়ে তাকে জিতিয়েছে, তিনি তাদের কথায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই, তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। তার মানে কি, আপনি ফেডারেল স্ট্রাকচার বাইপাস করছেন, আপনি যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আপনি পুরোভাবে এড়িয়ে যাচ্ছেন। সেকেন্ড কি, আপনি জুডিশিয়ারি, এটা দেশের জুডিশিয়ারি, আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষেরও নয়, এটা উইদিন দ্য বিজেপি, তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ, নরেন্দ্র মোদীর কথা না শোনে, তাহলে ঘচাংফু গলা কেটে হবে। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের। সেই জন্য আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? আমি বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে, অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। It is a completely draconian thing. It goes against everything, and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people, because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution, it's against our constitution, it's undemocratic,
and it's very unfortunate. রাজনৈতিক জীবন যেরকম অস্বচ্ছ হয়ে গেছে, তাতে স্বচ্ছতা আনার প্রশ্নে একেবারে সঠিক একটা বিল আনা হচ্ছে। এই বিলের যে প্রভিশন সম্পূর্ণ সঠিক এবং এটা আনাই উচিত। এবং এতে যারা ভয় পাচ্ছে তাদের নিশ্চয়ই অনেক লোক আছেন তাদের মধ্যে যারা 30 দিনের বেশি জেলে থাকবে, সেই জন্য ভয় পাচ্ছে। एक लेजिस्लेटिव कॉम्पिटेंस, एक जनरल ऑपोजिशन ऑफ द बिल जिसकी स्वीकृति आप दे सकते हैं। और क्योंकि ये इतना संवेदनशील विधेयक है, मैं आपसे ये विनती करता हूं इसके ऊपर पूरी चर्चा कराई जाए। मेरे सिर्फ 2 बिंदु और हैं। दिस बिल मिस्टर स्पीकर से एक मिनट, हाँ, आपने कानूनन बात की तो कानून ये भी है कि 72 इसके बाद भी अलाउ करता हूं, लेकिन संक्षिप्त में, बिल्कुल संक्षिप्त में अध्यक्ष जी, आपको डिटेल में चर्चा मेरे सिर्फ 2 बिंदु और हैं। दिस बिल opens the door for political misuse by instrumentalities of the state whose arbitrary conduct has been repeatedly frowned upon by the Supreme Court. And finally, it throws all existing constitutional safeguards to the winds. Collective responsibility, judicial review, no confidence motion and disqualification and conviction, and this makes this amendment excessive, unnecessary and unconstitutional. इसलिए मैं इन तीनों विधेयकों का पुरजोर विरोध करता हूं और गृह मंत्री से मैं ये आग्रह करना चाहता हूं कि ये तीनों विधेयकों को वापस लिया जाए। श्री NK प्रेमचंदन। Speaker sir, I strongly oppose the bill, 130th Constitutional Amendment Bill, as well as the other 2 bills I strongly oppose on 4 grounds. So the first ground is the bills are to be introduced according to the rules and procedure of the House. The bill is not circulated among the members. Yesterday after 1 o'clock we have received the copy of the bill, and I would like to know from the Honourable Minister, what is the undue haste and urgency in bringing such a constitutional amendment bill? What is the emergent need of having such a bill? That means the introduction of the bill itself is lacking bona fides. The bill is lacking bona fides. That is why I would like to say that this is with a mala fide intention to destabilize the opposition ruled states in various parts of the country. Number one. एक मिनट माननीय अध्यक्ष जी, प्रेमचंद्रन जी कह रहे हैं कि जल्दबाजी में लाया गया। इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। Sir, I do agree with the Honourable Minister, but at the same time, the members are having the right to oppose the bill at the time of introduction. This is the legitimate constitutional right of each and every member to oppose the bill at the time of introduction of the bill. That is being contained in the program, which I am trying to say. And the second one is that disqualification. Shri Venugopal. Sir, I rise to oppose the introduction of the Constitution Amendment Bill 25, the Government of Union Territory. Sir, this bill is to sabotage the federal system of this country. This bill is to sabotage the basic principle of the Constitution of this country. Sir, BJP people are telling this bill is to bring morality in politics. Can I ask a question to the Honourable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that point of time? अब मुझे सुनो जरा, मुझे सुनो ना, पहले बैठ जाओ। माननीय अध्यक्ष जी, मैं रिकॉर्ड
क्लियर करना चाहता हूं, मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। ये क्या सिखाते हैं नैतिकता में? मैं तो इस्तीफा देकर गया था और मैं तो चाहता हूं कि ये नैतिकता के मूल्य बढ़े। हम ऐसे निर्लज्ज नहीं हो सकते कि हम पर आरोप लगे और हम संवैधानिक पद पर रहें। अरेस्ट के पहले मैंने इस्तीफा दिया है। माननीय सदस्य, आप बिल पर बोलिए। आप 72 के नियम के तहत बोलिए। सर, जिस नियम से आपका डायरेक्शन है 19 आप 72 नियम के तहत बोलिए। सर, लाइक क्या है सर? नियम के तहत बोला आप 72। सर, आपका डायरेक्शन है 19A 19B। हाँ है। साफ्टर ऑन कॉल भी है। हाँ। Very clearly telling at least 1 week notice is needed for introduction of bill. Sir, I am telling that this bill is to target the opposition ruling government. This bill is to threaten the people like Nitish Kumar and Chandrababu Naidu. This bill is to blackmail the party. Sir, out of sir, my point one. आप माननीय सदस्य, आप 9 चलिए। धर्मेंद्र प्रधान जी बोलना चाहते हैं? प्रधान नहीं यादव। आपके मेंबरों को बिठाओ। धन्यवाद अध्यक्ष जी। मैं ये जो तीनों के तीनों विधेयक आए हैं, संविधान का 130वां संशोधन विधेयक 2025, 1 मिनट, संघ राज्य विधेयक देख रहा है आपको, संघ राज्य शासन विधेयक 2025, जम्मू कश्मीर पुनर्गठन विधेयक 2025, इन तीनों का माननीय अध्यक्ष जी अपनी पार्टी अपने नेतागण अखिलेश जी की ओर से पुरजोर विरोध करता हूं। और विरोध इसलिए करता हूं माननीय गृह मंत्री जी, बहुत नैतिकता की बातें कर रहे हैं आपने भाषण दिए थे चक्की पी सिंह महाराष्ट्र में, जिनको लेके डिप्टी सीएम बना के घूम रहे हैं आप। इसलिए अध्यक्ष जी मैं इस मौके पर कहता हूं, ये बिल संविधान विरोधी, मूल अधिकार विरोधी, न्याय विरोधी। माननीय अध्यक्ष जी, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक, संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक और 2019 का और संशोधन करने वाले विधेयक को माननीय अध्यक्ष जी द्वारा नाम निर्देशित किए जाने वाले इस सभा के 21 सदस्य और उपसभापति द्वारा नाम निर्दिष्ट करने वाले 10 सदस्यों के मिलकर बनने वाले सभाओं की संयुक्त सौंपा जाए। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সংসদে লোকসভাতে অধিবেশন পর্ব চলছে। এই মুহূর্তে লোকসভাতে অধিবেশন চলছে এবং সেই অধিবেশনে আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা অভিযুক্ত হয়ে কোনো অপরাধে, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের বেশি হেফাজতে থাকলে তাদেরকে অপসারণ করা যাবে এমন সংশোধনী বিল আজ পেশ করেছেন অমিত শাহ। 130তম সংবিধান সংশোধনী বিল। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীরা আসার পর এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাজ্য মন্ত্রিসভা আসার পরই বিরোধীদের তরফ থেকে সম্মিলিতভাবে প্রতিরোধ শুরু হয়, বিরোধিতা শুরু হয় বিলের। লোকসভায় ব্যাপক হই হট্টগোল। এই মুহূর্তে লোকসভার অধিবেশন আমরা যা দেখতে পাচ্ছি, ব্যাপক হই হট্টগোলের মধ্যে কিছুক্ষণের জন্য লোকসভার অধিবেশন মুলতবি হলো।
12 সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সশরীরে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ ইডির বিশেষ আদালতের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। বুধবার আদালতে এমনটাই জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো ডিটেইলস জানবো এই বিষয়ে। সায়ন্ত, দেখো, রাজ্যপালের কাছ থেকে চার্জশিটে অনুমোদন পাওয়ার পরই আজ ইডির বিশেষ তদন্তকারী দল তারা ইডির বিশেষ আদালতে আসেন এবং সেখানে তার সেই অনুমোদন পত্র সহ যাবতীয় নথিপত্র জমা দেয়। এরপরই ইডির বিশেষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 12 সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সশরীরে হাজির থেকে আত্মসমর্পণ করতে হবে এবং সেটা যেন তিনি থাকেন এটাও নির্দিষ্ট করে তার আইনজীবীকে জানিয়ে দেওয়া হয়েছে। ইডিকে বলা হয়েছে তারা যেন সমন পাঠায় রাজ্যের মন্ত্রীকে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মন্ত্রী যে এই নির্দেশের পরে বেশ খানিকটা বিপাকেই পড়ে গেলেন তা নিঃসন্দেহে বলা চলেন। দেখো, কেন্দ্রীয় তদন্তকারী এই নিয়োগ একাধিক তদন্ত করছে এবং সেই নিয়োগ দুর্নীতি তদন্ত এবং মন্ত্রীর অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার হদিশ সহ একাধিক তদন্তে বিদ্ধ হয়ে রয়েছে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আদালতে যে আজ এই নির্দেশ কিন্তু নতুন করে তার অস্বস্তি বাড়াবেই মনে করছে আইনজ্ঞ মহল। বেশ, ধন্যবাদ সায়ন্ত। এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমার মনে হয় চন্দ্রনাথবাবু এবং তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে পারবেন। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। তবু তদন্তের বিষয়, এ বিষয়ে সরাসরি রাজনৈতিক মন্তব্য এখন করব না। ভালো পড়েছে, চোরকে নির্দেশ দিয়েছে, কি করা যাবে? ভালো পড়েছে, চোরকে নির্দেশ দিয়েছে, কি করা যাবে? তমলুক বারাসতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার নদিয়া। রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠকের কথা আজ থাকলেও আজ সেই বৈঠক হচ্ছে না। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথা বলে। সৌরভ, দক্ষিণবঙ্গে সম্ভবত সব থেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ জেলা বোধহয় তৃণমূলের এই নদিয়ায়, তাই তো? একেবারেই, যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে তা যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে, নদিয়া তার মধ্যে শীর্ষে। শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে যেখানে জেলা সাংগঠনিক সভাপতি বা সভানেত্রীর বিরুদ্ধে লিখিত চিঠি বিধায়করা দেন দলনেত্রীর কাছে এবং তা নিয়ে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়। এহেন জেলা অত্যন্ত স্পর্শকাতর এমনি ভোট রাজনীতির পরিপ্রেক্ষিতেও। সেখানে মতুয়া অধ্যুষিত বিধানসভা রয়েছে, সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অঞ্চল রয়েছে যা অত্যন্ত স্পর্শকাতর আজকের রাজনীতির পরিপ্রেক্ষিতে। এবং সেই জায়গা থেকে আজকে রানাঘাট সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর নিয়েও বৈঠকের কথা ছিল দ্বিতীয়ার্ধে, কিন্তু মহুয়া মৈত্র যেহেতু সংসদে রয়েছেন সম্ভবত সেই কারণে এই জেলার বৈঠকটি আগামী কিছুদিনের মধ্যে হবে। খুব স্বাভাবিকভাবে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে সভাপতি বদল, পারফরমেন্সের নিরিখে সভাপতি বদল, কি বার্তা তিনি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকে নিশ্চিতভাবে নজর রয়েছে। কারণ প্রতিটি জেলাওয়ারি বৈঠকে আলাদা আলাদা কিন্তু বার্তা দিতে শোনা যাচ্ছে দলের সেকেন্ড ইন কমান্ডকে। অনির্বাণ, ধন্যবাদ সৌরভ। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা, জনশুনানি চলার সময় মুখ্যমন্ত্রীর উপর হামলা, অভিযোগ জানানোর অজুহাতে কাছে গিয়ে চড় মারার চেষ্টা, অতর্কিত হামলায় পড়ে গিয়ে আঘাত মুখ্যমন্ত্রীর, চলছে চিকিৎসা। অভিযুক্ত রাজেশ ভাই সিরকিয়াকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃত রাজেশ গুজরাতের রাজকোটের বাসিন্দা। ধৃত রাজনৈতিক যোগ আছে কিনা জানার চেষ্টায় পুলিশ। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুকথা অভিযুক্তর। প্রশ্নের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রক। ঘটনার নিন্দা করে রাজধানীর নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। मैं इस वक्त आपको तस्वीरें दिखाऊं तो ये आप देखिए मुख्यमंत्री सेवा सदन है और यहीं पर ये जन सुनवाई चल रही थी, जिस दौरान जो शख्स है जिसने मुख्यमंत्री पर हमले की कोशिश की है वो यहाँ पर आया, जन सुनवाई के लिए अंदर गया और अचानक से सीएम पर अटैक करने की कोशिश की। इस दौरान उसने भद्दी गालियाँ जो हैं वो भी दी हैं और उसको जो है वक्त रहते जो सीएम की सिक्योरिटी में यहाँ पर लोग तैनात होते हैं, जवान तैनात होते, उन्होंने उनको हिरासत में ले लिया। फिलहाल उसको
डिटेन कर पूछताछ करने की कोशिश। पुलिस की जो तादाद है वो भी बढ़ा दी गई है यहाँ पर, और अभी भी आप देखेंगे तो यहाँ पर बहुत ही गहमा गहमी का जो माहौल है वो बना हुआ है, क्योंकि मुख्यमंत्री लगातार जो है जन सुनवाई करती रही हैं, लोगों के बीच जाती रही हैं, और इस तरीके से उन पर हमला होना, उसकी कोशिश करना एक बड़ा सवाल यहाँ पर खड़े करता है। दिल्ली बीजेपी के अध्यक्ष हैं वो यहाँ पर पहुँचे थे और साफ तौर पर कह रहे हैं कि जो शख्स है उसने कागज़ दिया, उनको खींचने की कोशिश की, जिससे जो टेबल का कोना है वो मुख्यमंत्री के सर पर लगा है। ज़्यादा चोटें नहीं है लेकिन उस सदमे में है। लेकिन उन्होंने ये भी कहा कि दिल्ली की मुख्यमंत्री के जो काम है वो चलते रहेंगे, यानी कि जन सुनवाई आगे भी जारी रहेगी। खुर्शीद के साथ जितेंद्र भाटी में भारतवर्ष दिल्ली। इस वक्त मुख्यमंत्री पर हमला हुआ, ये जो महिला मेरे साथ खड़ी अंदर थी, क्या नाम है आपका? अंजलि दमेजा। आप अंदर जन सुनवाई के लिए गई थी? हाँ, वो मैं तो डॉक्यूमेंट्स देने गई थी। क्या कुछ हुआ था अंदर? सबकी जैसे दीदी आती है हर बार की तरह, वो अपने आई थी, सबसे जनता से सुन रही थी, सबसे नमस्ते करके, वो एक एक करके पर्ची कटने के बाद वो सबसे मिलती हैं। हुआ क्या था? कौन था? महिला था, पुरुष थी? पुरुष था। जी जी। और क्या किया उसने? उन्होंने थप्पड़ मार दिया मुख्यमंत्री को, थप्पड़ मार दिया। उसने क्या बताया, वजह बताई कुछ? नहीं, किसी को पता ही नहीं चला, क्योंकि सबसे अलग से मिलती हैं। हाँ हाँ। जब अलग से मिलते हैं तो फिर कैसे पता चलेगा कि क्या बात है? थप्पड़ मार तो आपने देखा, किसी सुना? एक्चुअली इतनी इंस्टेंट था कि जब तक देखा तो आवाज आई, थप्पड़ की आवाज आई, आपने सुनी? सब तो जैसे खड़े होते हैं ना, भीड़ थी अंदर। उस वक्त मुख्यमंत्री अपना डॉक्यूमेंट लैपटॉप लाई थी, मैं अपना काम कराने के लिए आई थी। तो वो क्या कह रहा था? कह पेपर्स कुछ लेके आया था, कुछ क्या था कह रहा था वो? नहीं, ऐसा कुछ उसके पास कोई खास, जैसे हम लोग भी पेपर्स लाए हैं अपने, तो उसके पास पेपर्स नहीं थे। एक कुछ बोला था वो कि मारने के बाद, अटैक करने के बाद कुछ बोला हो? नहीं, कुछ नहीं, बस मारते ही उसको पुलिस वालों ने पकड़ लिया, पकड़ के ले गए। बात तो हुई नहीं, बहुत पिटाई करी, बहुत पिटाई करी उसकी। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা পূর্ব পরিকল্পিত। হামলার আগের দিনই রেকি করে অভিযুক্ত। রেখা গুপ্তার বাসভবনের সামনে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে। ধৃত রাজেশ এক দুষ্কৃতী, দাবি পুলিশের। অতীতেও রাজেশের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে। তার কথায় মুখ্যমন্ত্রীর উপর হামলা খতিয়ে দেখছে পুলিশ। बहुत ही शर्मनाक है। हम बार बार लॉ एंड ऑर्डर व्यवस्था के बारे में, दिल्ली के खास करके लॉ एंड ऑर्डर की व्यवस्था के बारे में प्रश्न चिन्ह उठाते रहे हैं, सवाल उठाते रहे हैं, और गृह मंत्रालय के अंतर्गत दिल्ली पुलिस आती है, उनसे कुछ सवाल पूछे जाएंगे। मुख्यमंत्री के घर के आवास के अंदर इस तरीके की घटना हो जाती है, बहुत ही मैं मानती हूँ चिंता का विषय। जन सुनवाई के दौरान मुख्यमंत्री जिस तरह से जनता के बीच में रह के लगातार बात करती हैं, वो बात कर रही थी। ऐसे में एक शख्स उनके पास आता है, कुछ कागज़ आगे रखता है और अचानक उनका हाथ पकड़कर उनको खींचने की कोशिश करता है। और उस दौरान थोड़ी सी धक्का मुक्की जो होती है, तो कुछ सर उनका शायद हल्का सा लगा है किसी कोने पे, और उसके बाद तत्काल लोगों ने उसको पकड़ लिया। कौन है वो आदमी, क्या उसकी जानकारी है, पुलिस जांच पड़ताल कर रही है। क्या चोटें आई? नहीं, मैंने बताया ना कि सदमा जरूर लगा है, जिससे उनको थोड़ी चिंता हुई है। पत्थर थप्पड़ जो चला रहे हैं वो फैब्रिकेटेड है, लेकिन टेबल का कोई कोना या कुर्सी का कुछ कोना सर पे जरूर ऐसा लगता लगा है, जिसकी उनको शिकायत चल रही है। हमारी मुख्यमंत्री जनता के बीच की महिला है, बहन है, वो जनता के बीच में जल्द आपके सामने। ফুল অ্যান্ড ফাইনালে তনিষ্ঠা, আমরা এবার খবর চোখ রাখবো চাকদার জনবহুল এলাকায় বেসরকারি ব্যাংকে ডাকাতি ঘটনা। তনিষ্ঠা, একদম তাই, চাকদায় জনবহুল এলাকায় বেসরকারি ব্যাংকের ডাকাতি বলে জানতে পারা যাচ্ছে। এখন অব্দি গান পয়েন্টে 15 কেজি সোনা লুট করে পালালো দুষ্কৃতীরা, যার মূল্য প্রায় 14 কোটি টাকা। প্রায় একদিন পার, কিন্তু এখন অব্দি অধরা দুষ্কৃতীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। মহাদেব, জনবহুল এলাকায় বেসরকারি ব্যাংকের ডাকাতি হচ্ছে, এখনো অব্দি কারোর কোনো রকম কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, এটার কি কারণ এখন অব্দি কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাংক কর্মী যারা রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন, তাদেরকে এই চাকদা থানাতে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক তারাও এসছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণে এই ব্যাংক ডাকাতি ঘটে যাওয়ার পরও এখনও পর্যন্ত পুলিশ কেন গ্রেপ্তার করতে পারলো না, সেটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে তোমায় বলি যে দেখো, ব্যাংকের গাফিলতির কথাটা বড়সড় প্রশ্ন উঠছে, কারণ ব্যাংকের 4টের পরও যখন গ্রাহক পরিষেবা বন্ধ হয়ে যায়, তারপর ব্যাংকের গেটে তালা পড়ে যায় অনেক সময়, কিন্তু সেখানে ব্যাংকের তালা নেই, সামনে কোনো নিরাপত্তা রয়েছে। আর মহাদেব, সোনার পরিমাণটাও তো নেহাত কম নয়, 15 কেজি সোনা লুট করেছে, যার মূল্য প্রায় 14 কোটি টাকা।
একদমই দেখো, এই 14 কোটি টাকার মতো প্রায় সোনার লুট হয়ে গেছে। সেখানেই প্রশ্নটা উঠছে যে যেখানে গ্রাহকদের, সাধারণ গ্রাহকদের সোনা মজুত করে রাখা হতো, সেখানে নিরাপত্তাটা কোথায়? কোথায় বাইরে সিসিটিভি, কোথায় নিরাপত্তা রক্ষী? তারপর ব্যাংকে কেন গেটে তালা ছিল না? 4 জন ব্যাংক কর্মী ছিলেন সেই সময় উপস্থিত, কিন্তু তারা তো কোনো রকম বাধা দিলেন না। যদি বাধা দিতেন তাহলে হয়তো আঘাতপ্রাপ্ত হতেন বা কোনো রকম দুর্ঘটনা ঘটতো, তাও কিন্তু লক্ষ্য করা যায়নি। অর্থাৎ তা ব্যাংকের কর্মী যারা ছিলেন তারা কিন্তু কোনো রকম বাধা দিলেন না। যারা দুষ্কৃতী এলেন, সেই দুই দুষ্কৃতী প্রায় 15 কেজি সোনা নিয়ে তারা চম্পট দিয়ে চলে গেলেন। এই সব বিষয়গুলো কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। তদন্তকারীরা তা বারবার কিন্তু এই প্রশ্নগুলি তুলছেন, যে যারা ব্যাংকের কর্মী রয়েছেন তাদেরকে এবং যারা এজেন্ট রয়েছেন তাদেরকে। সূত্র খোঁজার চেষ্টা হচ্ছে বিভিন্ন সিসিটিভির ফুটেজ থেকে, কারণ ওই এলাকা জনবহুল এলাকা, শুধু না দেখা ওই একটু সঙ্গে থাকো। যে সিসিটিভি ফুটেজের কথা তুমি বলছো, তার একটা স্টিল ছবি আমাদের কাছে এসেছে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। যে ছবি আপনারা দেখছেন, সেই ছবি, যে ছবি আপনারা দেখছেন সেই ছবি দুষ্কৃতীদের। দেখুন, মুখ ঢাকা, হাতে আগ্নেয়াস্ত্র, এবং এভাবেই ঠিক তারা আসে, ব্যাংক লুটে ডাকাতি করে এবং তারপরে সেখান থেকে চলেও যায়। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে 15 কেজি সোনা লুট করে তারা। 15 কেজি সোনা, যার মূল্য 14 কোটি, সেই সোনা তারা লুট করে পালিয়ে যায়। কিন্তু এখন অবধি দেখুন ছবি রয়েছে, মানে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, স্টিল ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু এখন অবধি তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। প্রশ্ন একাধিক। মহোদয় প্লিজ কন্টিনিউ। একদম দেখো, ব্যাংক কর্মীদের আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন ব্যাংক, যেখানে গ্রাহকদের সোনা মজুদ রাখা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, কিন্তু কেন নিরাপত্তা রক্ষী নেই? রাত্রের দিকে নিরাপত্তা রক্ষী রয়েছে 8টার পর, কিন্তু সকালের দিকে যখন ব্যাংক কর্মীরা থাকে তখন নিরাপত্তা রক্ষী কেন নেই? কেন 4টের পরও? সেই সুযোগটাই হয়তো এরা কাজে লাগিয়েছিল মহাদেব। অবশ্যই আবার একাধিক প্রশ্ন রয়েছে, অবশ্যই তদন্ত শুরু হয়েছে, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। আইডিএফসি ব্যাংকে নাকি ডাকাতি হয়েছে শুনলাম, গোপা দিয়ে ওখানে বাইরে থেকে চিল্লানি আওয়াজ পাচ্ছিলাম, এই হয়েছে, পুলিশ এসছে। তাই নাকি? দাদা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। না, আমার দোকান তো 7:15 বা 6:30টার সময় খোলে, তবু এসে যা শুনেছি ওটা কটার সময় হচ্ছে আমরা তো জানি না, ও জানে না। আপনার পাশে ঘটনা আপনি টের পাননি? না না, আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে আনতে যাই 4টার সময়, দোকান গিয়ে স্কুল। অন্যদিকে চাঞ্চল্যকর তথ্য মধ্যমগ্রাম আইইডি বিস্ফোরণ মামলায়। মধ্যমগ্রাম আইইডি বিস্ফোরণে নতুন মোড় বলা যেতে পারে। দুর্ঘটনাবশত নয়, আত্মঘাতী হয়েছে সচ্চিদানন্দ। অর্থাৎ সচ্চিদানন্দ এতক্ষণ পর্যন্ত যেটা জানা যাচ্ছিল যে তার প্রেমিকার স্বামীকে খুন করবার জন্য এই আইইডি নিয়ে এসেছিল, তা নয়। এই মুহূর্তে যারা জানা যাচ্ছে দুর্ঘটনাবশত নয়, অর্থাৎ প্রেমিকার স্বামীকে খুন করবার জন্য নিয়ে আসা আইডি দুর্ঘটনাবশত ফেটে গিয়ে এমন ঘটনা ঘটেছে, বিস্ফোরণ হয়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে, তা নয়। সচ্চিদানন্দ সম্ভবত আত্মহত্যা করতেই এসেছিল। নিহত যুবকের প্রেমিকাকে জেরার পর এমনটাই অনুমান পুলিশের। আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে কথা বলে। দীপঙ্কর, কেন এই অনুমান পুলিশের, কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই সচ্চিদানন্দ যে 16ই আগস্ট রাত্রিবেলা যখন সন্ধ্যা 7টায় আসে, তারপর থেকে মধ্যমগ্রামেই ছিল। 16ই আগস্টের পর থেকে তার প্রেমিকা লিলিমা এক্কার সঙ্গে যতবার যোগাযোগ করেছে সে ফোন কেটে দিয়েছে, এমনটা সে জানিয়েছে এবং সেই তথ্যও দিয়েছে। ফলত লিলিমা চাইছিল না সচ্চিদানন্দের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক হোক, কারণ পারিবারিকভাবে জানাজানি হয়ে গেছিল, গণ্ডগোল হচ্ছিল। সেই গণ্ডগোল থেকে বেরিয়ে আসার জন্য লিলিমা চাইছিল সম্পর্কটা নষ্ট হয়ে যাক। এই জায়গাটা তাকে মানসিক অবসাদগ্রস্ত করে তোলে, এমনটা মনে করছেন এসটিএফ তদন্তকারী আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে কোথায় কোথায় তিনি গেছিলেন সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যেমন একদিকে ওই মনে করা হচ্ছে যে 16ই আগস্ট রাত্রিবেলা ওই যে বেদিটা আছে ওইখানে, যেখানে ঘটনাস্থল, সেখানে তিনি শুয়েছিলেন এবং এই দীর্ঘ সময়কাল সবটাই মধ্যমগ্রামে ছিলেন, এমনটা মনে করা হচ্ছে। এরপর প্রসঙ্গ আসছে যে এই এক্সপ্লোসিভ, এই বিস্ফোরক সে কোথা থেকে পেলেন, কোথা থেকে কিনলেন। তিনি আইটিআই ছাত্র তো ঠিক আছে, কিন্তু তার যে প্রয়োজনীয় জিনিস, যে মেটেরিয়াল, সেগুলো কি কলকাতা বা তার সংলগ্ন এলাকা থেকে কিনলো নাকি হরিয়ানা থেকে নিয়ে আসলো? এর কারণে এসটিএফের তদন্তকারী আধিকারিকরা হরিয়ানাতে একটা টিম যাচ্ছে, তিনি যেখানে কাজ করতেন এবং তার এলাকা থেকে এই যে মেটেরিয়ালটা তিনি একটা লোহার পাইপের মধ্যে ভরে নিয়ে এসেছিলেন, যে বিস্ফোরক বানিয়ে নিয়ে এসেছিলেন, সেটা কি তিনি রেডিমেড কিনে এনেছিলেন নাকি সেটা তিনি বানিয়েছিলেন? এইসব নানা রকম ধোঁয়াশা প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্ন সন্ধান করতে একদিকে যেমন এসটিএফ টিম হরিয়ানাতে যাচ্ছে এবং লিলিমাকে এক্ষুনি তারা গ্রেপ্তার করছেন না। তারা মনে করছেন যে তার কাছ থেকে এখনও পর্যন্ত
যেসব তথ্য পাওয়া গেছে তাতে লিলিমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো। হয়তো সচ্চিদানন্দের একটা টার্গেট ছিল লিলিমাকে কোনোভাবে ওইখানে নিয়ে এসে তারা একসঙ্গে আত্মঘাতী হবেন, এরকম একটা সম্ভাবনাও রয়েছে। এই সমস্ত সম্ভাবনাগুলোর উপরে ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, কারণ যিনি মূল অভিযুক্ত তিনিই ভিকটিম, তিনি মারা গেছেন। ফলত সেই জায়গা থেকে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের আর জায়গা নেই। কিন্তু তিনি যে যে জায়গা থেকে এই বিস্ফোরকের জিনিসপত্রগুলো কিনেছেন সেই জায়গাগুলোতে যেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা, যাতে নতুন করে আবার এরকম কেউ কিছু করার আগে ভাবে, কিংবা এই রেডিমেড যদি এটা পাওয়া যায় সেক্ষেত্রে আরও ভয়ঙ্কর হতে পারে, সেই জায়গাটা সজাগ করবার জন্য। ধন্যবাদ দিবাকর, ধন্যবাদ। এবার যে খবরে চোখ রাখবো, যে ছবিতে চোখ রাখবো, যে ছবি আপনাদের দেখাবো, আপনারা দেখলে দেখতে পাবেন আপনি আমি দেখছি, আপনি আমি খুব সহজেই দেখতে পাচ্ছি, আমরা আমাদের প্রতিনিধি পাঠালে তাদের ক্যামেরায় খুব সহজেই ধরা পড়ছে, কিন্তু যাদের ক্যামেরায় বা যাদের চোখে ধরা পড়ার কথা তাদের চোখে ধরা পড়ছে না কেন? শিখে নজরদারি। বীরভূমে অবাধে চলছে বালি লুট। একে চুরি বললেও কম বলা হয়, একে বলা উচিত বালি লুট। সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার। এই ভরা বর্ষায় পশ্চিমবঙ্গের কোন নদীতে বালি তোলার অনুমতি থাকে বলুন তো? যেখানে সরকার অনুমতি দিয়ে টেন্ডার ডেকে বালি তোলার অনুমতি দেয় সে সমস্ত নদীতেও তো এই সময় বালি তোলা বন্ধ। অথচ থোড়াই কেয়ার সেই সরকারি নির্দেশকে, থোড়াই কেয়ার সেই সরকারি নিয়মকে, নদী থেকে অবাধে লুট হচ্ছে বালি। কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে, বিস্তারিতভাবে আপনাদের জানাবো কোথাকার ঘটনা কিভাবে ঘটছে, বীরভূমের কোথায় হচ্ছে সব। হিমাদ্রি, আমাদের দর্শকদের যদি জানাও। দেখো, দিন কয়েক আগেই আমরা দেখলাম যে জেলা শাসক তিনি সশরীরে নানুরে গিয়েছিলেন এবং নানুরের একাধিক বালিঘাটে রাতের অন্ধকারে হানা দিয়েছিলেন। সেখান থেকে একাধিক বালি যে চুরি করার বা বালি তোলার যে সামগ্রী সেগুলিকে উদ্ধার করেছিল। তারপরে কি কমেছে? হয়তো কিছুটা কমেছে, কিন্তু বালি চুরি বন্ধ হয়নি বীরভূম জেলাতে। একের পর এক জায়গা আমরা দেখছি, বিশেষ করে অজয় নদীর একাধিক জায়গা, যেমন অজয় নদীর জামালপুর রয়েছে, ভীমগড় রয়েছে, এছাড়াও নানুর রয়েছে। এই ধরনের একাধিক জায়গাতে কিন্তু কখনো রাতের অন্ধকারে, কখনো বা প্রশাসনের নজর এড়িয়ে দিনের বেলাতেই তোলা হচ্ছে বালি, এবং সেই বালিগুলিকে পাচার করার জন্য স্টক করে রাখা হচ্ছে একটি জায়গায়। রাতের অন্ধকারে পরপর আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিও আমাদের কাছে রয়েছে, যে পরপর ট্রাক বেরিয়ে যাচ্ছে সেই বালিগুলিকে নিয়ে বিভিন্ন জায়গায়। এছাড়াও গত পরশুদিন কিন্তু ডিইবি প্রায় 300 টন বালি এই সিউড়ি থেকে উদ্ধার করেছে, মোহাম্মদ বাজার থেকে। রামপুরহাট থেকে 20টি ট্রাক্টর উদ্ধার করেছে। তারা সকলেই কিন্তু এই বালি অবৈধভাবে তুলছে বিভিন্ন নদী থেকে, এবং সেই বালিগুলিকে পাচার করা হচ্ছে কখনো মুর্শিদাবাদ, কখনো বা রাজ্যের একাধিক অন্যান্য জেলাগুলিতে। এছাড়াও 15ই জুন থেকে 15ই অক্টোবর, মানে বর্ষা আসা আর বর্ষা বিদায় নেওয়া, এই সময়টা পর্যন্ত বাংলার কোনো নদীর ধারে কাছে বালি তোলার কোনো যন্ত্রপাতি, ট্রাক্টর ইত্যাদি কিছু দেখতে পাওয়ার কথা নয়। যেখানে সরকার টেন্ডার ডেকে বালিঘাট দেয় বালি তোলবার জন্য, সেখানেও এই সময় বালি তোলা বন্ধ থাকে। তাহলে কতটা বেপরোয়া, এবং একই সঙ্গে সরকার কোনো ব্যবস্থা নেবে না বা প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, এই নিশ্চিন্ততা থাকলে তবে ভরা বর্ষায়, মানে চোখে পড়লেই যেখানে বোঝা যাবে বেআইনি হচ্ছে, তার মধ্যেও ভরা বর্ষায় বালি তোলার এমন অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে প্রকাশ্যে। দেখো, একেবারে যারা ড্রাইভার রয়েছে, গাড়ির চালক, তারাও স্বীকার করছেন যে তাদের কাছে যে বালি রয়েছে সেই বালির কোনো বৈধ চালান নেই, অর্থাৎ অবৈধভাবে সেই বালিকে তোলা হয়েছিল, এবং সেই বালি মোহাম্মদ বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল মুর্শিদাবাদ। অর্থাৎ এই ধরনের একের পর এক কাজ কিন্তু এইভাবে হচ্ছে, আর তার ফলেই জেলা শাসক হানা দিচ্ছে। রাতের অন্ধকারে বিপুল পরিমাণ বালি তোলার সামগ্রী উদ্ধার হচ্ছে, কখনো ট্রাক্টর উদ্ধার হচ্ছে, কখনো গ্রেপ্তার করা হচ্ছে, ডাম্পার উদ্ধার হচ্ছে। অর্থাৎ বালি তোলা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই জেলায়, সেটা একেবারেই নয়। ঠিক, আপাতত ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। এই গাড়ি যে চালাচ্ছে, গাড়ির নাম্বার কত এই ডাম্পারের? 9162। এই গাড়িতে কি আছে? বালি। গাড়ি যে নিয়ে যাচ্ছে কোনো বৈধ চালান বা কিছু আছে? আমার কাছে কিছু নাই। প্রচুর বালি আছে, ওভারলোডেড। হ্যাঁ, ওভারলোডেড। এই বালি নিয়ে কোথায় যাচ্ছিলি? বহরমপুর। বালি কেটেছিস কোথা থেকে? গ্যারেজপুর থেকে। চালান বা কোনো বৈধ কাগজপত্র কিছু আছে? কিছু নেই। এইভাবে রোজ নিয়ে যাস, তাই তো? গাড়িতে কি আছে? বালি আছে, প্রচুর বালি আছে, ওভারলোড আছে, প্রায় 100 টন বালি আছে যা দেখছি, তাই তো? তাই বালি কোথা থেকে কেটেছিস? এই যে আপনার সিউড়ি থেকে, 7 নম্বর। বালি নিয়ে কোথায় যাচ্ছিলি? বহরমপুর নিয়ে যাচ্ছিলি।
গাড়ির তোর কোনো চালান বা কিছু কাগজপত্র আছে, ডকুমেন্ট? চালান দেয়, চালান ডকুমেন্ট কিছু নেই। নদীর মধ্যে আর্থ মুভার নাভি, কোথাও পাম্প চালিয়ে ভেতর থেকে বালি তোলার যে অবৈধ কাজ, বিশেষ করে অজয় নদীতে এবং মোড়াক্ষী নদীতে যা চলছে, তা প্রশাসন এবং পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছাড়া চলতে পারে না। তিলপাড়া ব্যারেজটা আমরা হারিয়েছি, জানি না এরপর আর কত কত বিপর্যয় এই বেআইনি বালি খননের জন্য বীরভূমে অপেক্ষা করছে। তোলাবাজির টাকাতে দল চলছে, এই বেআইনিভাবে বালি তোলা যদি বন্ধ হয় তৃণমূলের দলটাই উঠে যাবে। সুতরাং এই বালি তোলা বন্ধ হবে না একমাত্র যতক্ষণ না পর্যন্ত এই জগদ্দল পাথরকে পশ্চিমবাংলা থেকে সরানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো বেআইনি কাজ বন্ধ হবে না। কেন ব্যবস্থা গ্রহণ করছেন আমরা জানতে চাই, যেখানে টুলু মন্ডল থেকে শুরু করে সেরাপথের মতন মানুষরা আজকে বালি খাদান থেকে অবৈধভাবে কিভাবে আজকে বালি পাচার করছে, আর সেখানে প্রশাসন কোনো পদক্ষেপ কেন গ্রহণ করছে না আমরা জানতে চাই। না হলে আরো এর বিরুদ্ধে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ধর্মতলায় ধর্ণা, পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ একটি সংগঠনের। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ধর্ণা। এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। এক্সক্লুসিভ টিভি9 বাংলায় পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি ছবি দেখছেন আপনারা। সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের প্রতিনিধি সোমাও রয়েছে আমাদের সঙ্গে, কথা বলবো সোমার সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে ছবিটা দেখুন। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ধর্মতলায় ধর্ণা, পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভে একটি সংগঠন। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে, এই মুহূর্তে পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। সোমা, হ্যাঁ দেখো, নওশাদ সিদ্দিকীর যে ধর্ণা, সেই ধর্ণাকে কেন্দ্র করে একেবারে হুলস্থুলি কাণ্ড ধর্মতলাতে। নওশাদ সিদ্দিকীরা তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে আজকে তারা ধর্ণায় বসতে চলেছেন, যার মধ্যে কিন্তু রয়েছে এসআইআর বাতিলের দাবি রয়েছে ওয়াকফ যে আইন, সেই আইন বাতিল করতে হবে। পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তাদের নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করতে হবে, এই দাবিতেই তারা ধর্ণায় বসতে চেয়েছেন। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন বা অনুমতি সেটা কিন্তু দেওয়া হয়নি। তাই কিন্তু তারা একেবারে ধর্মতলা মোড়ে সেখানে তারা জমায়েত করেছে এবং প্রথমেই পুলিশ তাদেরকে বলেছে যে এই যে জমায়েত কিন্তু তারা করতে পারবেন না, কারণ তাদের কোনো অনুমতি নেই। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে আটকায়, তারপরে কিন্তু তারা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। এই মুহূর্তে একেবারে ধর্মতলা মোড় থেকে যারা রয়েছেন এখানে, তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন এবং তারা দৌড়াচ্ছেন এবং মেট্রো চ্যানেলের দিকে যাচ্ছে। একদম সোমা, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ওয়াকফ সংশোধনী বাতিলের দাবিতে সেই আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে নওশাদদের তুমুল ধস্তাধস্তি। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ একটি সংগঠনের এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই ধর্ণা, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। এই মুহূর্তে তুমুল বিক্ষোভ, ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। ধর্মতলায় জমায়েত, আর সেই জমায়েত হঠাৎই পুলিশের এই মুহূর্তে সোমা আমাদের প্রতিনিধি রয়েছে, সোমার সঙ্গে আরো একবার কথা বলি। সোমা, ঘটনাস্থলে তুমি রয়েছো, নওশাদ সিদ্দিকী কোথায়, তার কি বক্তব্য? হ্যাঁ দেখো, নওশাদ সিদ্দিকী কিন্তু আগে জানিয়ে দিয়েছেন যে তারা আজকে যে ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছেন সেটা তারা করবেন। পুলিশি বাধা আসলেও তারা কিন্তু ধর্ণা মঞ্চে যাবে, অর্থাৎ মেট্রো চ্যানেল, ধর্মতলা মেট্রো চ্যানেলে তাদের এই ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি তারা করবেন, সেরকমই কিন্তু তিনি বলেছেন। কিন্তু পুলিশের তরফ থেকে দেখো এখনও কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারা রাস্তার মাঝখানে তারা কিন্তু বসার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই বসতে দেওয়া হচ্ছে না, কারণ একটা কথাই বলা হচ্ছে যে তাদের কিন্তু কোনোরকমভাবে কোনো পারমিশন নেই। দেখতেই পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এখানে রয়েছে এবং ঠিক এই জায়গাটাতেই এখানে কিন্তু তারা
তারা বসার চেষ্টা করেছেন, অর্থাৎ ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ এখানে করবে বলে তারা বলেছেন, কিন্তু তাদেরকে এই মুহূর্তে উঠিয়ে দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী দেখাবো, নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু একেবারেই রাস্তার মাঝখানে সেখানে তিনি রয়েছেন। কথা বলা সম্ভব হবে? নওশাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে? বলছেন যে তারা এখানে তারা ধর্ণা করবেন, এই মর্মে কিন্তু তিনি কথা বলছেন পুলিশের সঙ্গে, একেবারেই মেট্রো চ্যানেলে সেখানে মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। আমাকে প্রচন্ড জোরে একটা পুলিশের মধ্যে থেকে সিভিল ড্রেসে ছিল ঘুষি মেরেছে, এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে, আর আমার কলার টলার তো ধরেছে বাদ দেয়, ঘুষি মেরেছে। ঠেলবেন না, ঠেলবেন না, ঠেলছেন কেন? তিনি একেবারে মাঝখানে রয়েছেন এবং তাকে ঘিরে তার সঙ্গে যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে ধর্ণা দেবেন বলে কিন্তু তারা বসছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু ধরপাকড় সেটাও শুরু হয়ে গেছে। বারবার তার সাথে কথা হচ্ছে এবং তারা চাইছেন যে তারা মাঝখানে বসবেন, কিন্তু পুলিশের তরফ থেকে বারবার জানানো হচ্ছে যে এখানে আজকে তাদের এই ধর্ণার সেটার কোনো অনুমতি নেই। তারপরেও কিন্তু এখানে কিন্তু নওশাদ তিনি বলেছেন যে পুলিশ তাদের আটকালেও তারা কিন্তু তাদের এই আন্দোলন বা ধর্ণা সেটা তারা চালিয়ে যাবেন। দেখতেই পাচ্ছ একেবারে ধর্মতলা মোড়ে, একেবারে ধর্মতলা মেট্রো চ্যানেলে সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি তার লোকজনদের নিয়ে এসেছেন, তবে তাদের হাতে কিন্তু কোনো দলীয় পতাকা নেই, জাতীয় পতাকা সঙ্গে নিয়ে তারা এসেছে, কারণ তারা যেই যে ইস্যুকে সামনে রেখে তারা এই ধর্ণা কর্মসূচি চালাতে চাইছেন। তার মধ্যে রয়েছে এসআইআর বাতিল করতে হবে, ওয়াকফ আইন বাতিল করতে হবে, পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিছু বলছেন, শোনা যায় কি একবার? রেখেই কিন্তু তারা আজকে হ্যাঁ একেবারে আমি সেই চেষ্টাই করব। নওশাদ সিদ্দিকী তিনি কিছু ভাই আমি নড়বেন না, আপনি কি বলতে চাইছেন? পারমিশন কি ছিল না? নওশাদ সিদ্দিকী তিনি বললেন যে তিনি কিন্তু এখানে তাদের যে ধর্ণা যেটা সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে মেট্রো চ্যানেলে বারবার কিন্তু পুলিশের তরফ থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু বারবার আসছেন এবং তাদের কাছে কিন্তু একটাই অনুরোধ তারা করছেন যে কোনোভাবে কিন্তু এখানে কোনো ধর্ণা মঞ্চ করা যাবে না। তারপরেও কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি তার দাবিতে অনড় রয়েছেন এবং দেখো এই মুহূর্তে সেই ছবি নওশাদ সিদ্দিকী পুলিশের অধিকর্তাদের সাথে কথা বলছেন, পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, কারণ তাকে কিন্তু বারবার করে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এই কথোপকথন আমাদের দর্শকদের শোনাতে চাই, তুমি চেষ্টা করো নওশাদের কাছে পৌঁছে কি কথা হচ্ছে আমাদেরকে শোনানোর। হ্যাঁ একদম সেই চেষ্টা। আমি এটাকে অ্যারেস্ট করবো। আস্তে ঠেলো কমে, ঠেলো কমে, আস্তে। চলো 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 চলো।
আমরা এখানে পুলিশকে বললাম আমাদেরকে সাইডে একটা ব্যবস্থা করে দেন, যতটা ব্যারিকেড দেবেন ব্যারিকেডের বাইরে একটা লোক যাবে না, রাস্তা বলে না দিতে পারবো না। মানে যে ওপরের নির্দেশ মমতা ব্যানার্জি আরএসএস বিজেপিকে দেখাবে পশ্চিমবাংলায় ওয়াকফ বিরোধী আইন আন্দোলন হচ্ছে না, আরএসএস এর বিজেপির দিল্লি নেতার গুডবুকে এদের নাম উঠবে, সেই জন্য আমাদেরকে আটকাচ্ছে। পশ্চিমবাংলার মানুষ আজকে দেখছে গণতন্ত্র কোথায়। হ্যাঁ আছে তো ধর্নায়। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পরিষ্কার বললেন যে তিনি কিন্তু ধর্নাতেই থাকবেন। দেখতে পাচ্ছ একেবারেই মেট্রো চ্যানেলে সেখানে কিন্তু রাস্তার মাঝখানে তিনি বসে পড়েছেন এবং তারা কিন্তু একটা কথাই বলছেন যে তারা দাবিতে অনড় রয়েছে। পুলিশের সাথেও কথা হয়েছে, পুলিশকে তিনি জানিয়েছেন যে তাদের এই মেট্রো চ্যানেলে কোথাও একটা সরকার ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু কোনোরকম ভাবে কিন্তু তাদের সেই ব্যবস্থা করে দেওয়া হবে না বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তারপরে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি একেবারেই মেট্রো চ্যানেলের মাঝখানে, সেখানে রাস্তার মাঝখানে বলছেন তারা কিন্তু চালিয়ে যাবেন, অর্থাৎ যে মঞ্চ বেঁধে তারা যেটা বলেছিলেন যে তারা ধর্ণা চালাবেন, সেই মঞ্চ না বাঁধতে পারলেও তারা কিন্তু রাস্তায় বসে থাকবেন। এবং এটাও কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যেই দাবিগুলোকে সামনে রেখে আজকে তারা এই ধর্ণায় বসতে চলেছেন সেই দাবি ন্যায়সঙ্গত, এবং তারা বলছেন যে কোথাও একটা অর্থাৎ ধর্মতলা, ওয়াই চ্যানেল বা মেট্রো চ্যানেল কোথাও একদম শোভা, নওশাদ সিদ্দিকী স্পষ্টই জানালেন যে তারা ধর্ণায় রয়েছেন, ধর্ণায় বসেছেন, এমনটাই তারা জানালেন। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। নজর থাকবে শোভা, ধন্যবাদ। এবার আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে। আসানসোলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি, রাস্তায় ফেলে বেধড়ক মার, ভাইরাল সিসিটিভি ফুটেজ। কিন্তু কেন এই মারধর, কি হয়েছে ঘটনা, আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি চন্দ্রশেখরের থেকে। চন্দ্রশেখর, দাদা এই ঘটনাটি গতকাল রাত্রেবেলার ঘটনা, ঠিক সন্ধ্যাবেলার মুহূর্তে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর বলে যে এলাকা রয়েছে, মূলত এই এলাকাটি জিটি রোডের ধারে দুপাশে বেশ কিছু ধাবা এবং পানশালা রয়েছে। এই এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে দুটি এলাকা, একটি জামুরিয়া এলাকা এবং একটি আসানসোল দক্ষিণের জগরটি বলে একটি এলাকা। দুই এলাকার যুবকরা যাদের পুরনো বিবাদ ছিল, সেই বিবাদ মেটানোর জন্য তারা সেখানে এসেছিল। পানশালার কাছাকাছি তারা কোথাও মদ্যপান করে এবং তারপর নতুন করে তাদের বিবাদ বেড়ে যায় এবং দুপক্ষের মধ্যে ব্যাপক আবার লাঠি মারধর শুরু হয় এবং দেখা যায় যে একজনকে এমন ভাবে মারা হয়েছে কার্যত অচৈতন্য হয়ে পড়ে এবং তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসাধীন। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনো পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়নি। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনা ঘটে এবং সাধারণ মানুষই পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ আসার পর যারা মারপিট করছিল তারা পালিয়ে যায়। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে আরো একবার ধর্মতলার দিকে নজর রাখতেই হচ্ছে। চলছে ধুন্ধুমার। এই মুহূর্তে পুলিশ খুব সম্ভবত যারা ধর্নায় ছিলেন তাদেরকে দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকী, তাকে কিন্তু এখানে পুলিশ তাদেরকে কিন্তু আটক করছে। এই মুহূর্তে কিন্তু সেই ছবি আমরা দেখাচ্ছি এবং তারা কিন্তু বলেছিলেন, অর্থাৎ নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বলেছিলেন যে তাদের এই ধর্না তারা চালিয়ে যাবেন এবং মেট্রো চ্যানেলের সামনে সেখানে তারা রাস্তায় বসে পড়েছিলেন। এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফ থেকে নওশাদ সিদ্দিকীকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে রাস্তার মাঝখানে সেখানে কিন্তু কোনোভাবেই আটকে রাখা যাবে না। তারপরেই কিন্তু আমরা দেখলাম তার সাথে নওশাদ সিদ্দিকী যেটা বলার চেষ্টা করছে তাদেরকে কিন্তু হ্যাঁ, নওশাদ সিদ্দিকীকে কিন্তু পুলিশ অনুরোধ করছে যে একেবারে রাস্তার মাঝখানে সেখানে কিন্তু বসা যাবে না। তারা যদি কোনোভাবে আইন ভঙ্গ করেন তাহলে কিন্তু তাদেরকে আটক করা হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে পুলিশের ভ্যান, সেই পুলিশের ভ্যানে দেখতে পাচ্ছ জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন, তাদেরকে কিন্তু এই মুহূর্তে আজকে বাঙালি শ্রমিকদের অত্যাচার করছে। প্রত্যেকটা বাঙালিকে আমি আহ্বান করছি এই আন্দোলনে। এটা কোনো ধর্মীয় আন্দোলন নয়, এটা কোনো এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকেও
একদম আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। নওশাদ সিদ্দিকী তাকেও খুব সম্ভবত আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। ছিল না, ছিল না, এই মুহূর্তে প্রবল ধস্তাধস্তি, ধর্মতলার দিকে নজর রেখেছি আমরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। আরো একবার শোভার থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে পরিস্থিতি। শোভা, দেশব্যাপী লাগু করেছে, ফলে সারা দেশের সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত ঈদগাহ, খানকা, দরগা, কবরস্থান একটাও সুরক্ষিত নয়। বন্ধুগণ, দেশবাসীগণ, লড়াই আমাদের। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তার সাথে পুলিশ কথা বলছে এবং কিন্তু তাকে যেটা বলছেন এখান থেকে সরে যাওয়ার জন্য। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু পুলিশ আটক করছে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে সেখানে ধাক্কাধাক্কি চলছে, অর্থাৎ পুলিশের সাথে যারা এসেছেন তাদের কিন্তু বচসা এবং একেবারে ধাক্কাধাক্কি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। নওশাদ সিদ্দিকীকে বারবার করে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে রাস্তার মাঝখানে কিন্তু কোনোভাবে আটকে তারা কিন্তু এই ধর্ণা আন্দোলন কেন এমন করছেন? আপনারা করতে চাইছেন তো? আমরা কি আমার মাথায় টুপি আছে বলে প্রোগ্রাম করতে পারবো না? আমার মাথায় টুপি আছে বলে কি আমি প্রতিবাদ করতে পারবো না? আপনার আইডি কার্ড কোথায়? আপনার আইডি কার্ড কোথায়? আপনার আইডি কার্ড কোথায়? দেখান দেখি, দেখান দেখি। না, আপনার আইডি কার্ড দেখান। আপনি পুলিশ? আপনি না না, আপনি পুলিশ? হ্যাঁ, দেখছেন আইডি কার্ড? হ্যাঁ, চলুন চলুন, আইডি কার্ড দাও। সিভিল में नहीं चलेगा, यूनिफॉर्म दाओ। हां, সিভিল আছেন, পুলিশ কি বলতে চাইছে? প্রোগ্রাম করতে পারবো না। কেন করতে পারবো না? আপনাদের কি অনুমতি দেয়নি? অনুমতি পুলিশ দেবে আমাকে? পুলিশকে আমি অনুমতি চাইনি। আমরা অনুমতি চাইনি। আমরা অনুমতি চাইনি। আমরা অনেককে আটক করা হচ্ছে। দেখুন, ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। আমি অরিজিনাল এসসি সমাজের মানুষ, আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে। প্রতিবাদ আমি করতে পারবো না। ওবিসি নিয়ে নাটক করছে, এর প্রতিবাদ করতে পারবো না। একাধিক আপনার সমর্থকদেরকে নিয়ে গেছে পুলিশ। অনেক লিডারশিপ এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু পুলিশ একেবারে অনুসরণ করছে এবং এখানে অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু পুলিশ আটক করছে। ধর্মতলা মোড়ে সেখান থেকে নওশাদ সিদ্দিকী তিনি হেঁটে চলেছেন। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH